পানি যখন 10তলা বিল্ডিং এর উপরে উঠে যায় তখনই ভয়ঙ্কর সুনামির ভয়ে মানুষজন পাগল হতে শুরু করে। আর সেখানেই তাদের মধ্যে এক মা তার ছেলেকে প্রাণ বাঁচাতে লড়াই করে যাচ্ছে। তার নাম আনা। এক ভয়ঙ্কর উল্কাপিণ্ডের কারণে পুরো পৃথিবী এখন জলের তলায়। আর এইভাবে চলতে থাকলে এই পানিতেই হয়তো বাকিদের মতো তারাও ভেসে যাবে। বিল্ডিং এর লিফট এতক্ষণে কাজ করা বন্ধ করে দিয়েছে। এমনকি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেও সেখানে বিল্ডিং এর বেঁচে যাওয়া মানুষ ভিড় জমাচ্ছে। আর হয়তোবা কিছুক্ষণের মধ্যেই পানির লেভেল বাড়তে বাড়তে এখানকার সবাই ভেসে যাবে। তাই আনা তার ছেলেকে নিয়ে ইমার্জেন্সি এক্সিটের সিঁড়ি খুঁজতে থাকে, কিন্তু সেখানেও ভারী কিছু জিনিসপত্র দিয়ে সিঁড়িটা ব্লক করা। আনা সিঁড়ির সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জায়গাটা খুবই পিচ্ছিল বলে সে কোনোভাবেই উঠতে পারছিল না। ঠিক তখনই বিল্ডিং এর অপর পাশ থেকে কেউ একজন তাদেরকে ডাক দেয়, আর আনা সেদিকে তাকায়। সেই মুহূর্তেই তার ছেলে সেখানে হারিয়ে যায়, যার সাথে বিশাল একটা ঢেউ এসে তাদের ধাক্কা দেয়। অবশ্য একসময় সে তার ছেলেকে খুঁজেও পায়, কিন্তু এই বন্ধ রুম থেকে বের হতে না পারলে তারা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাদের দুজনকে ধরে রুম থেকে বাইরে নিয়ে যায়, আর তারা পানির উপরে ভেসে ওঠে। লোকটার নাম হিজো। সে মূলত আনাকে বাঁচাতেই এখানে এসেছিল, কারণ আনা একজন ভালো মাপের গবেষক, আর তার মতো মানুষের বেঁচে থাকাটা খুবই খুবই জরুরি। সেখানে হিজো তাদের দুজনকে নিয়ে উপরে ওঠার একটা রাস্তা বের করে, আর কিছুক্ষণের জন্য তারা একটু স্বস্তি পায়। তবে তাদেরকে আরও উপরে যেতে হবে, যেখানে যাওয়ার রাস্তায় একটা গ্যাস পাইপ বিস্ফোরণে আবারও তাদের সামনে রাস্তাগুলো আটকে যায়। তাই একটা বিল্ডিং এর ব্যালকনি দিয়ে তাদের উপরে উঠতে হবে। সেখানে আনা তার ছেলেকে হিজোর কাছে পৌঁছে দিতে পারলেও সে নিজে পা পিছলে নিচে পড়ে যায়। তাই তাকে তখন সেখান থেকে প্রায় 4 তলার নিচের ফ্লোরে যেতে হয়। আর কিছুক্ষণের মধ্যেই সে তাদেরকে খুঁজেও পায়। তবে তার ছেলের অবস্থা এখন খুবই খারাপ। তার ছেলের একটা বিশেষ রোগ আছে, যেখানে তার শরীরের সুগার লেভেলের মাত্রা অতিরিক্ত নেমে যায়। তাই আনা তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে উপরে এক বৃদ্ধ লোকের ঘরে যায়, আর তাড়াতাড়ি তাকে চিনি খাওয়ায়, যার কারণে একটু পর ছেলেটা কিছুটা হলেও সুস্থ হয়। বর্তমানে এখন তারা 16 তলার উপরে আছে। সাময়িকভাবে পানির লেভেল বৃদ্ধিটা কিছুটা কমেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ জাপানের প্রায় 60% এলাকা এখন পানির নিচে, আর বাকিটাও ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আর বলতে বলতেই আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাই তারা বিল্ডিং এর আরো উপরে উঠতে শুরু করে, যেখানে উপরে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল। কিন্তু এখানেই সব থেকে অদ্ভুত একটা ঘটনা ঘটে। আনার সামনেই সেই গার্ডগুলো হিজোকে গুলি করে শেষ করে দেয়, আর আনাকে বলে, আপনি যেই প্রজেক্টে কাজ করছিলেন তার গবেষণা এখন মহাকাশে হবে, তাই আপনি বাদে আমাদের সাথে আর কেউ যেতে পারবে না। এমনকি তার ছোট্ট ছেলেকেও নাকি এখানেই রেখে যেতে হবে, যেটা আনা কোনোভাবেই মানতে চাইছে না। কিন্তু তবুও জোর করে তাকে আর ছেলেকে আলাদা করে দেওয়া হচ্ছে। তবে তার কাছে তার ছেলের একমাত্র স্মৃতি হলো তার সুইমিং গগলস। আর এখানেই সবকিছু গোলমেলে হতে শুরু করে। আমরা দেখতে পাই একদম শেষ মুহূর্তে আনার ঘুম ভেঙে যায়, আর ঘটনাটা আবারও সেই দিন সকাল থেকে শুরু হয়, যখন সুনামি সবে মাত্র আঘাত করা শুরু করেছে। আনা কিছুই বুঝতে পারছিল না, বুঝেও বুঝতে পারছে না যে এটা তার স্বপ্ন ছিল নাকি অন্য কিছু। তবে বাস্তবেও সেই একই ঘটনা ঘটছে দেখে সে আলমারির ভেতর লুকিয়ে থাকা তার ছেলেকে নিয়ে বাইরে বের হয়, এবং সেই একই ঘটনার দৃশ্য পুনরাবৃত্তি হতে থাকে। আবারও হিজোর সেই ডাক, আর আবারও বিশাল ঢেউয়ে তাদের ভেসে যাওয়া, এমনকি তার ছেলের হারিয়ে যাওয়া একই রকম ভাবে ঘটতে থাকে, যার কারণে এবার সে ভয় পেয়ে যায়, আর হিজোর দিকে বন্দুক ধরে তার কাছে সত্যটা জিজ্ঞেস করে। আর তখনই আবারও সেই গ্যাস পাইপ ব্লাস্ট হওয়ার কারণ। এবার সেখানে 1931 লেখা। আর এইসব বুঝতে না পেরে আনা ইচ্ছা করেই তার হাত ছেড়ে দেয়। আবারও সে যখন উপরে উঠছিল তখন লিফটের ভেতর একটা বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পায়, আর তাকে বাঁচাতে গিয়ে আনা এখানে ফেঁসে যায়। কিন্তু কিভাবে যেন পরবর্তীতে আবারও টাইম কিছুটা পেছনে চলে আসে। এবার তার গেঞ্জির নাম্বারটা চেঞ্জ হয়ে 4007 লেখা হয়। আর এইভাবেই আরো অনেকগুলো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আনার মনে হতে শুরু করে এগুলো জাস্ট একবার রিপিট হচ্ছে না, বরং এর আগেও শতবার এই ঘটনা রিপিট হয়েছে। আর সেই সবকিছু তার মনে পড়তে শুরু করে, কারণ সেই বৃদ্ধের ঘরে যাওয়া, হিজোর সাথে তার দেখা হওয়া আর সমস্ত ঘটনা তাকে পুরনো সবকিছু মনে করিয়ে দিচ্ছে। এক সময় আবারও সেই গার্ডার এসে তার উপর হামলা করে, আর এখানেই আনা এই গল্পের আসল টুইস্টার রিভিল করে। এতক্ষণ আমরা আসলে যা দেখলাম কোনোটাই আসলে বাস্তব দুনিয়া না। তো বাস্তব দুনিয়ায় কি চলছে সেটা আমাদের জানতে হবে। মূলত ডারউইন নামের একটা কোম্পানি গত অনেক বছর ধরে একটা প্রজেক্টের উপর কাজ করছে,
আর সেখানে তার মানুষের জন্য কিছু সিনথেটিক বডি বানাচ্ছিল, যেটা হুবহু একদম মানুষের মতোই কাজ করে। কোনো মানুষ যদি অমর হতে চায় তাহলে নিজের মৃত্যুর আগ মুহূর্তে নিজের মেমোরি সে ওই বডিতে ট্রান্সফার করতে পারবে, আর এভাবেই তারা যুগের পর যুগ বেঁচে থাকতে পারবে। তবে অনেক বছর চেষ্টার পর তারা বডি বানিয়ে তাদের মধ্যে একটা মেমোরি ট্রান্সফার করতে পারলেও সেগুলোতে ইমোশন জাগাতে পারছে না। আর তার মধ্যেই তাদের কাছে পৃথিবীর ধ্বংসের একটা বার্তা আসে, যে কারণে ভয়াবহ উল্কার মাধ্যমে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ধ্বংস হয়ে পৃথিবীর দিকেই আছড়ে পড়তে শুরু করবে, যার কারণে শুরু হবে ভয়ঙ্কর সুনামি আর ধ্বংস হয়ে যাবে পৃথিবী। তাই বিজ্ঞানীরা মহাকাশে একটা রিসার্চ ল্যাব তৈরি করেছে, আর সেখানে সেই সিনথেটিক বডির মধ্যে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার গবেষণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আনা একজন প্রধান গবেষক হিসেবে মহাকাশে যাত্রা করছিল, কিন্তু মাঝ পথেই উল্কার ধাক্কায় তাদের শিপ ক্ষতিগ্রস্ত হয় আর আনা তাতে গুরুতর আঘাত পেয়ে বসে। তার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল, আর এই জন্যই সে নিজেকে এই সিনথেটিক অপারেশনের জন্য উৎসর্গ করে। তার সকল মেমোরি এবং তার অস্তিত্বের পুরো অনুভূতিটাই সিনথেটিক বডির মধ্যে ট্রান্সফার করা হয়। আর সেখানে তার মূল সাবজেক্ট ছিল তার ছেলে, তবে বাস্তবে তার কোনো ছেলে ছিল না, এটা ছিল একটা এআই সাবজেক্ট। আর যতদিন পর্যন্ত না সেই সিনথেটিক পৃথিবীতে নিজের লক্ষ্য সে পূরণ করতে পারছে, ততদিন তাকে বারবার পুনর্জীবিত হতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়টাই এবার এআই দুনিয়াতে তার মনে পড়ে যায়। তাই এবার তাকে যে করেই হোক তার মেইন সাবজেক্ট অর্থাৎ তার ছেলেকে খুঁজে বের করতে হবে, কারণ পুরো এআই জগতে শুধুমাত্র সেই নিজের লক্ষ্যটা জানে। আর এবার সে প্রপার প্ল্যানিং করে, এবং যেহেতু তার সবকিছু মনে পড়ে গেছে তাই সেই অনুযায়ী একদম বিল্ডিং এর ছাদে গিয়ে পৌঁছায়। আর ফাইনালি সে তার ছেলেকে খুঁজেও পায়। একদম শেষে পুরো পৃথিবী যখন ডুবে যাবে তখন তার ছেলে তাকে মা বলে ডেকে ওঠে। আর এখানেই এআই সিস্টেমের রিকোয়ারমেন্টটা পূরণ হয়ে যায়। বাস্তব দুনিয়াতে একটা মহাকাশ স্টেশনে আনার জ্ঞান ফিরে আসে। এমনকি তারা আনার ছেলের প্রোগ্রামিং যেই সিনথেটিক বডি তৈরি করেছিল তার মধ্যেও একদম সেই জগতেই আনার ছেলের মতো ইমোশনাল ডেলিভার হতে শুরু করে। জ্ঞান ফেরার সাথে সাথেই বাচ্চাটা সেই জগতের মতোই আনাকে নিজের মা মনে করতে শুরু করেছে। আর ইতিমধ্যে পৃথিবীও ধ্বংস হয়ে গেছে, হয়তো এখন থেকেই মানবজাতির নতুন সূচনা হবে। আর এভাবে গল্পটাও শেষ হয়ে গেল।